আমরা তৃণমূল জমানায় দেখেছি বেলডাঙ্গায় বিক্ষোভ অশান্তি, সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ফ্রাইডে জুম্মাবার পবিত্র বার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যাবে। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। মুখ্যমন্ত্রী ক্ষোভের কথা বলছে, কিন্তু মুখ্যমন্ত্রী সে সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বলেননি যে যারা ক্ষোভ দেখাচ্ছে তাদের ক্ষোভ যদি সেই রকম জায়গায় পৌঁছে যায় তাহলে কড়া হাতে দমন করা হবে, যে কথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন। কবেকার কথা বলছি দেখুন 17ই মে 2026। রাস্তায় ক্ষোভের ছবি, বিক্ষোভের ছবি, এবং এই ক্ষোভ বিক্ষোভ পার্ক সার্কাসে ধুমধুমার কাণ্ড, বেশ পুলিশও আক্রান্ত হয়। এবং তার পরের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দেন এবং পুলিশকে হাত খুলে অ্যাকশনের নির্দেশ দেন। পুলিশের সমস্ত বন্ধুদের বলবো, বিএনএস যা বলেছে, আপনাকে ট্রেনিং পিরিয়ডে যা বলেছে, আপনার সুপিরিয়র যা অর্ডার দেবে অন স্পট আপনি চিন্তামুক্ত হয়ে করবেন। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। আসলে বদলের বাংলায় অ্যাকশন, পুলিশেও বদল, পুলিশ অ্যাকশন নিচ্ছে, পুলিশকে ওপেন হ্যান্ডেড অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুলেই চুপ, যে আইনের শাসন আনার জন্য যা পারুন তাই করুন। এরপরেই দেখা গেল অ্যাকশনে পুলিশ। পার্ক সার্কাস ডান্ডায় কিভাবে ঠান্ডা হয় তা পুলিশ বুঝিয়ে দেয়। আবার পার্ক সার্কাসের পাশাপাশি আরো একটা ছবি দেখাবো আসানসোল, সেখানেও বিক্ষোভের নামে তাণ্ডব হয়, কিন্তু পুলিশ বুঝিয়ে দেয় তাণ্ডব বলে সেই তাণ্ডব যারা করছে তাদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। আর এদিকে আজ বিমানবন্দর চত্বরে সিদ্দিকুল্লাহকেও দম দেখালো পুলিশ, 1 ইঞ্চিও জায়গা ছাড়লো না পুলিশ। বিমানবন্দরের দুর্ভেদ্য ব্যারিকেড পুলিশের এবং জমায়েত শুরুতেই প্রতিবাদের শেষ। গতকালের হুঙ্কারি সার, পুলিশি কড়াকড়িতে পালালেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। না আজকে কি জমায়েত বা কোনো কিছু করবেন? কিছু হবে না। এই যে কর্মসূচি চলো, এটাকে নিয়ে চলো। अरे मैं नहीं मार रहा हूँ, दूसरे को मार रहा था। मैं इसको पकड़ा था कि मार मत का। दूसरे का ईटा लेके आ रहे थे। अरे मार रही थी, वो पकड़ा दिया। সেকেন্ডারি রানওয়ে থেকে যতটা দূরে কোনো বস্তু থাকা উচিত তার চেয়ে কম দূরত্বে রয়েছে একটি ধর্মক্ষেত্র। তো ধর্মস্থান বা ধর্মক্ষেত্র নিয়ে আমাদের দেশের আইন কি বলছে? সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ বলছে সবাই নিজের ইচ্ছে মতো ধর্ম মানতে, পালন করতে, প্রকাশ করতে এবং প্রচার করতে পারবেন। কিন্তু ধর্মের নামে এমন কোনো কাজ করা যাবে না যাতে আইন শৃঙ্খলা বা শান্তি বিঘ্নিত হয়।
ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আইন ভাঙা যাবে না। ধর্ম পালনের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা নিয়ে সংবিধানের অনুচ্ছেদ 25 নম্বর অনুচ্ছেদে রয়েছে প্রত্যেকের নিজের নিজের ধর্ম পালনের স্বাধীনতা আছে, কিন্তু ধর্মীয় স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে আইন ভাঙা যাবে না। কোনো একটি নির্দিষ্ট মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, এটি একটি গাজোয়ারি মনোভাব, এটা ভারতীয় আইন এটাকে স্বীকার করে না। তাছাড়া সুপ্রিম কোর্ট খুব সুস্পষ্টভাবে বলেছে যে রাষ্ট্র যদি মনে করে সে মন্দির, মসজিদ, গির্জা সবগুলোকেই জনস্বার্থে অধিগ্রহণ করতে পারে। এয়ারপোর্ট বা অন্য কোথাও যদি জরুরি প্রয়োজনে মানুষের স্বার্থে, জনস্বার্থে মন্দির, মসজিদ বা গির্জা অধিগ্রহণ করা দরকার হয়, সরকারের সেই ক্ষমতা আছে, সরকার সেটা করতে পারে। সিদ্দিকুল্লাহদের তৈরি করা এই ফাঁদে আর নতুন করে মুসলিমরা পা দিচ্ছেন না। এটা তো একটা ফাঁদ, সেই ফাঁদে আর পা দিচ্ছেন না। একবার শুনবো পীরজাদা, ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী, তিনি কি বলছেন। ওখানে রানওয়ে আছে, ওখানে যদি সত্যিকারের মানুষের ক্ষতি হয় সেখানে মসজিদটা সরানো হবে না হবে না, সেই সম্পর্কে পশ্চিম বাংলার শিক্ষিত জ্ঞানীগুণী মুসলিম যারা আছে তাদের অন্তত 10-20 জনকে নিয়ে সরকারের বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি একটা মুসলমান, সে আগে বেরিয়ে মরণ শাস্তি চাইছে, সেটা যেন না হয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের যে গ্রহণযোগ্য ছিল সেইটা একদম তলানিতে চলে গেছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর ফাঁদে আর বাংলার কোনো মুসলিম পা দিতে চাইছে না, চাইবো না। কিছু যেন একটা রহস্য, ডাল মে কুছ কালা হ্যায়। প্রতিবাদ গণতান্ত্রিক পথে হওয়া উচিত। হ্যাঁ, মসজিদ সরানো নিয়ে বিশৃঙ্খলা উচিত নয়, আলোচনা করা উচিত। আলোচনা করলে সমস্যার সমাধান হবে। প্রতিক্রিয়া ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মজবুর কিছু করার নাই। প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার, প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে হয়। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। উন্নয়নের কাজে বাধার বরদাস্ত করা হবে না। বাংলার মানুষ বরদাস্ত করবে না উন্নয়নের কাজে বাধা, তোপ মন্ত্রী অগ্নিমিত্রা বলেন। এবং তারই পাশাপাশি সৌরভ শিকদার প্রশ্ন তুলে দিচ্ছেন। দমদম উত্তরে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের প্রশ্ন, মসজিদ সরাতে কেন বাধা দিচ্ছেন সিদ্দিকুল্লাহ, কেন উস্কানি দিচ্ছেন? এর পিছনে কি কোনো বিদেশি ফান্ডিং আছে? রাজনীতি রাজনীতির জায়গায় করা দরকার, কিন্তু ডেভেলপমেন্টের কাজে যদি কেউ বাধা দেয়, যেটা করে এসেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং টিএমসি লাস্ট 15 ইয়ার্স, এগুলো বাংলার মানুষ, আমরা তো কেউ নেই, বাংলার মানুষই বরদাস্ত করবে না। এখন কিন্তু যেভাবে ম্যান্ডেট দিয়েছে বাংলার মানুষ, আর কোনো দিকে তারা তাকাবে না। এখন বাংলার মানুষ শুধু ডেভেলপমেন্ট চাই, কারণ এয়ারপোর্টটা বড় হলে, এয়ারপোর্টের এক্সপ্যানশন হলে একজন হিন্দুরও লাভ হবে, একজন মুসলমানেরও লাভ হবে, একজন খ্রিশ্চানেরও লাভ হবে, একজন শিখেরও লাভ হবে। সুতরাং সিদ্দিকুল্লাহ চৌধুরী কাম আউট অফ ইট, এনাফ, অন্য স্ট্র্যাটেজি নিন। এটা পশ্চিমবঙ্গের কাজ দিচ্ছে না, হচ্ছে না। 2002-তে তখনকার সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন সৈয়দ শাহনওয়াজ হোসেন। তার মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয় যে এই মসজিদটা সরানো দরকার, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এতে সহযোগিতা করেন না। তখন থেকে শুরু করে আজকে অবধি সিদ্দিকুল্লাহ চৌধুরী গো ধরে বসে আছে। এই ইন্টারেস্টটা কেন, এটা খতিয়ে দেখা দরকার। একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে একটা মসজিদ আছে, সেখানে লোকে খালি আধার কার্ড দেখিয়ে ঢুকে যাচ্ছে নামাজ পড়তে। এর পেছনে কোনো বিদেশি রাষ্ট্রের কোনো ইন্ধন আছে? টেক অফ এবং ল্যান্ডিং এর সময়
একটা ঝুঁকি থেকে যায়। আজকে এটা সম্প্রসারণ হয়ে গেলে বিমান চলাচল অনেক স্মুথ হয়ে যাবে। আন্তর্জাতিক বিমানের সংখ্যা বাড়লে খালি যাত্রীদের সুবিধা হবে তাই নয়, কর্মসংস্থান হবে অনেক। উনি তো বেসিক্যালি ধর্মের দোকান চালান, ধর্ম ব্যবসায়ী। তো আজকে ওনার দোকান যাতে ঠিক করে চলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ভাইদের আইন ভাঙার জন্য উস্কানি দেওয়াটা কিন্তু আইনের চোখে অপরাধ। প্রাক্তন তৃণমূল সরকার এসব বরদাস্ত করলেও বিজেপি সরকারের আমলে এসব চলবে না, কড়া প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের। আর রাজ্যে বা দেশে এখন বাবরের সরকার নেই, গতকাল এভাবেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, সিদ্দিকুল্লাহ সাহেবকে এটুকুই বলবো যে এখন কিন্তু আগের সরকার নেই। এর আগে যখন তসলিমা নাসরিনকে বিতরণ করার জন্য সিদ্দিকুল্লাহ সাহেব এরকম মৌলবাদীদের দল নিয়ে নেমেছিল, তখনকার সরকার কিন্তু আদর করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো লাড্ডু খাওয়ানো হতো, এই সরকার কিন্তু অন্য কিছু খাওয়াবে। তখন কিন্তু পেছনে যদি লাঠির বাড়ি পড়ে তখন কিন্তু আমাদেরকে বলবেন না, আমাদেরকে বলতে আসবেন না। উন্নয়নের কাজে মন্দির হোক কিংবা মসজিদ হোক সেটাকে রেখে দেওয়া যাবে না। যদি এয়ারপোর্টের ভিতরে ওটা কোনো মসজিদ না হয়ে যদি হনুমানজির মন্দির হতো তাহলে আজকে সরকার যা করছে সেটাই করা হতো। ভগবান আল্লাহ এরা তো সর্বত্র বিরাজমান, যে কোনো এক জায়গায় গিয়েই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো হাত তুললেই হয়। এটা মনে রাখবেন, যেই যা করছেন যে এখন আর বাবরের সরকার নেই।